নমস্কার, আপনারা শুনছেন দ্য হন্টেড মাইন্ড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। চলো বন্ধুরা, তো আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। বিয়ের পর এই প্রথম হরিপদ তার শ্বশুরবাড়ি যাচ্ছে। তার বউ লক্ষ্মী তার আগেই তার শ্বশুরবাড়িতে পৌঁছে গিয়েছে। সে যখন তার শ্বশুরবাড়ি গ্রামের একটা মুদিখানার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন সেই মুদিখানার দোকানের দোকানি তাকে ডেকে বলল, নাথ জামাই, বলি ও নাথ জামাই, কেমন আছো? আমি ভালো আছি ঘনা কাকা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, এই ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে। তা তুমি বুঝি শ্বশুরবাড়ি যাচ্ছ? তা আমাদের লক্ষ্মীমারে তো দেখতে পাই না। ও দুদিন আগেই চলে এসেছিল। আমার কিছু কাজ ছিল, তাই সব কাজ সেরে চলে আসলাম। তা বাহ বাহ, ভালো করেছ। তা এখন আছো তো কিছুদিন? হ্যাঁ, তা আছি 3 সাতেক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বিকাল তো হয়ে এলো, সন্ধ্যের আগে বাড়ি চলে যাও। কেন ঘনা কাকা, সন্ধ্যা হলে কি হবে? না না, কিছু না। তুমি নতুন মানুষ, সন্ধ্যা হলে অন্ধকার পথে বাড়ি ফিরতে অসুবিধা হবে, তাই আর কি। ও মা, কে এসেছে দেখো। এসো এসো বাবা, এসো। কতদিন পর এলে। তা তোমার মা বাবা সব কেমন আছে বাবা? হ্যাঁ মা, মা বাবা বাড়ির সবাই ভালো আছে। আপনারা সকলে ভালো আছেন তো? আমরা আমরা ভালো আছি। মা, বলছি এই মাছটার কিছু রসগোল্লা আছে, এগুলো রেখে দিন। আচ্ছা, তুমি এখন জামা কাপড় ছেড়ে বসো, আমি কিছু জলখাবার নিয়ে আসি। কত দূর থেকে এলে, কষ্ট হয়েছে নিশ্চয়ই। লক্ষ্মীমা, ও লক্ষ্মীমা, একটু রান্নাঘরে আয় দেখি। জামাই এসেছে রে। রাতে তারা যখন খেতে বসলো, হরিপদ তো খাবার দেখি অবাক। সে এমনিতেই বেশি খায় না, তার ওপর আবার তাকে একটি কাঁসার থালা ভর্তি করে ভাত দেওয়া হয়েছে। তার সঙ্গে সোনামুখ ডাল, 2-3 রকমের মাছের তরকারি, মাংস, পায়েস, মিষ্টি, আরও কত কি করেছে নাকি। আমি এত খাবার খেতেই পারবো না। লক্ষ্মী, তুমি মাকে বলোনি আমি বেশি খাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলেছে, কিন্তু তাই বলে কি তোমায় কম খেতে দেব? খাও বাবা খাও, ওই তো কটা খাবার, খাও খাও, আরও লাগলে বলো, আরও দেব। না না, ঠিক আছে, আগে এগুলো শেষ করতে পারি নাকি দেখি। রাতে খাওয়া দাওয়ার পর তারা যখন শুতে গেল, সেই লক্ষ্মীকে বলল, বলছি শোনো না, কাল না আমার একটা বন্ধুর বাড়ি যাব, বুঝলে? তার বাড়ি তোমাদেরই গ্রামে। হ্যাঁ, যেও, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে ফিরে এসো। কেন গো, সন্ধ্যাবেলায় কি এমন হবে? ঘনা কাকাও তোমাদের বাড়ি আসার পথে সেই একই কথা বলছিল। আরে, আসার সময় রাস্তার ধারে একটা শেওড়া গাছ দেখতে পেয়েছিলে? জানি না, বোধহয় খেয়াল করিনি। কেন, কি হয়েছে? সেই গাছে তো তেনারা থাকেন। কারা? দুক্কা দুক্কা, এই রাতে তেনাদের নাম করতে নেই গো। ও আচ্ছা, এবার বুঝলাম। তুমি ভূতের কথা বলছো তাই না? আমিও সব ভূত পেতে বিশ্বাস করি না। না গো, ওই গাছে কিছু একটা আছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি। আচ্ছা, তুমি আমার কথা বিশ্বাস করো আর নাই করো, বিকালের আগে বাড়ি ফিরে এসো কিন্তু। আরে আমি যাব আমার একটা বন্ধুর বাড়ি, সে কি আমাকে এত সহজে ছেড়ে দেবে? আচ্ছা ঠিক আছে, তাও আমি চেষ্টা করবো ফিরে আসার। এখন তুমি বরং ঘুমাও। পরের দিন হরিপদ তার বন্ধুর বাড়ি গিয়েছিল। ফিরতে ফিরতে সেই বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আগের দিনের বলা
লক্ষ্মীর কোনো কথাই হরিপদর মনে ছিল না। সে যখন গ্রামে ঘনা কাকার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ঘনা কাকা তাকে ডেকে বললেন, আরে জামাই না? বলি, ও জামাই, এই এখন কোথায় গিয়েছিলে? আর বলো না ঘনা কাকা, একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সে তো আমাকে মোটে ছাড়তেই চায় না, কোনো রকমে পরে আবার আসো বলে রেহাই পেলাম। ঠিক আছে, কিন্তু বাবা, আমি বলে কি এখন আর বাড়ি ফিরে যেও না, আজকে আমাদের বাড়িতে থেকে যাও। না না ঘনা কাকা, আমি বাড়ি না গেলে ওরা আবার চিন্তা করবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বুঝেছি, কাল লক্ষ্মীও বলছিল তুমি ভয় পাচ্ছ যে আমাকে হয়তো ভূতে ধরবে, তাই তো? হ্যাঁ বাবা, সামনে একটা শ্যাওড়া গাছ আছে, ওখানে যে তেনারা থাকেন। চিন্তা নেই ঘনা কাকা, ওসব ভূত প্রেতে কিছু হয় না, আর আমি বিশ্বাসও করি না। আমি একাই চলে যেতে পারবো। বুঝেছি, উনি কিছুতেই শুনবে না। তাহলে তোমাকে অন্তত একটা বাতি দিয়ে দিই। তার দরকার হবে না কাকা, এখন এতটা অন্ধকার হয়নি যে পথ দেখতে পাবো না। আচ্ছা কাকা, আমি গেলাম তবে। কি গো, তুমি এসেছো? তোমাকে না কাল বললাম সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে। হরিপদ কোনো উত্তর দিল না। তুই চুপ কর তো। তা হ্যাঁ বাবা, তুমি কি ঠিক আছো তো? মানে আসার সময় পথে কোনো অসুবিধা হয়নি তো? সে শুধু একবার মাথা নাড়িয়ে ঘরে চলে গেল। মা, ওর কি হলো বলো দেখি। কিছু না, অনেকটা হেঁটে এসেছে কিনা তাই বোধ হয় কষ্ট হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নিই। রাতে যখন হরিপদ শ্বশুরমশাই খেতে গেল, তিনি জিজ্ঞাসা করলেন, আরে আমাদের জামাই বাবাজি কোথায়? বাবা, ও আজকে ওর কোনো বন্ধুর বাড়িতে গিয়েছিল, অনেকটা হেঁটে এসেছে তো, তাই মনে হয় কষ্ট হচ্ছে। লক্ষ্মীমা, যা যা, তুই এবার গিয়ে শুয়ে পড়। ও, তুমি ঠিক আছো তো? আচ্ছা, আজ বাড়ি ফেরার সময় শ্যাওড়া গাছের ওখানে কিছু দেখতে পেয়েছিলে নাকি? হরিপদ কোনো উত্তর দিল না। লক্ষ্মী বুঝল হরিপদ সত্যিই খুব কষ্ট হচ্ছে, তাই সে তাকে আর কোনো প্রশ্ন না করে নিজে শুয়ে পড়ল। অনেক রাতে রান্নাঘর থেকে কীরকম যেন একটা আওয়াজ হতে লাগলো। সেই শব্দ শুনে লক্ষ্মীর ঘুম ভেঙে গেল। সে দেখল হরিপদ নেই। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঘরের বাইরে এসেও সে হরিপদকে দেখতে পেল না। তারপর সে তার মা বাবার ঘরে গিয়ে তাদের ডাকলো, মা, মা, ও মা গো, ওঠো না। কি হলো রে, এত রাতে কেন ডাকছিস? দেখো না, রান্নাঘর থেকে কেমন যেন সব শব্দ আসছে, আর আর তোমার জামাইও ও ঘরে নেই। আমার খুব ভয় করছে মা, তোমরা চলো। সে কি, জামাই এত রাত্রে কোথায় গেল? জানি না বাবা, রান্নাঘরের শব্দ শুনে ঘুম ভেঙে গেল। তারপর পাশে ঘুরে দেখি ও নেই। ঠিক আছে, চল আগে রান্নাঘরে গিয়ে দেখি। তারপর তারা তিনজন একসাথে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেখল হরিপদ মাটিতে বসে হাওয়া মাওয়া করে কী সব যেন খাচ্ছে, এবং তার সামনে রক্ত, পালক, নাড়িভুড়ি পড়ে আছে। এইসব দৃশ্য দেখে লক্ষ্মী হঠাৎ বলে বসল, কি গো, এটা তুমি কি করছো? কি গো, এটা তুমি কি করছো? লক্ষ্মীর কথা শুনে হরিপদ মাথা উঁচু করে তাদের দিকে তাকিয়ে বলল, মা, মা, আমার খুব খিদে পেয়েছে মা। বাড়িতে কি আর কিছু আছে? আপনাদের বাড়ির হাঁস মুরগিগুলো সব খেয়ে ফেলেছি, কিন্তু আমার আরও চাই। আমার খিদে মেটেনি মা, আরও চাই আমার। কথাটা শেষ হতে না হতেই হরিপদ শ্বশুর
তৎক্ষণাৎ দরম করে দরজা বন্ধ করে দিল। শোনো, তোমরা এখন এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি গিয়ে নারায়ণদাকে আবার ডেকে নিয়ে আসি। নারায়ণ জ্যাঠা এসে কি করবে বাবা? তোর নারায়ণ জ্যাঠা শুনেছি ওঝার কাজ করে, বুঝলি? কতদূর কি করতে পারবে জানি না, কিন্তু ওকে ছাড়া আর কাউকেই তো মনে পড়ছে না আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবে যে। আমার যা মনে হচ্ছে জামাইকে নিঘাত ওই শেওড়া গাছের ভূত ধরেছে। তোরা এখানে দাঁড়া, আমি তাড়াতাড়ি আসছি। কিছুক্ষণ পরে হরিপদ শ্বশুর নারায়ণ সর্দারকে নিয়ে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালো। নারায়ণ জ্যাঠা, দেখো না তোমার জামাই কেমন যেন করছে। জানি রে মা, তোর বাবা আমাকে সব বলেছে, কিন্তু দেখো ভুবনদা, আমি কিন্তু কোনো বড় মাপের সাধু বা তান্ত্রিক নই। আমি কিছু বিদ্যে শিখেছি, তা দিয়ে যা পারবো তাই করব। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, ওই ভূতটাকে আজকে জামাইয়ের ঘাট থেকে নামিয়ে ছাড়বো। নারায়ণদা, তুমি যা পারো তাই করো, শুধু আমার জামাইটাকে ওই ভূতের হাত থেকে বাঁচাও। তারপর তারা রান্নাঘরের দরজা খুলে দেখল বীভৎস এক চেহারার একজন বসে আছেন, পা ছড়িয়ে, এবং হরিপদ তার পাশে শুয়ে আছে। কিরে, কোথায় থাকিস তুই? কি নাম তোর? কেন রে, তোকে কেন বলতে যাব? তুই কে? বেশ, বলতে হবে না। এই দেখ, এই কথাটা বলে নারায়ণের হাতে কি একটা ছিল, সেটাকে বুকে ঠেকিয়ে মনে মনে কি একটা মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে মারল সেই ভূতটার দিকে। শোন, আমরা সবাই জানি তোরা কোথায় থাকিস কি না থাকিস, আর এখনই যদি জামাই শরীর ছেড়ে তুই না চলে যাস, তাহলে এক্ষুনি তোর যা অবস্থা করব তুই নিজেও ভাবতে পারবি না। না হলে কি, আমি জানি তোর কোনো ক্ষমতা নেই, আমাকে তুই শুধু ভয় দেখাতে পারবি। এই শরীর ছেড়ে আমি কিছুতেই যাব না। তাই নাকি? তাহলে এই নে। বলে নারায়ণের হাতে থাকা সেই জিনিসটা আবারও সেই ভূতটার দিকে ছুঁড়ে মারতেই ভূতটা যেন কোথায় ভস্ম হয়ে গেল। লক্ষ্মীমা, যা যা, জামাইকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দে, ও এখন ঠিক আছে, আর কোনো চিন্তা করতে হবে না। আর ভুবনদা, কাল একবার জামাইকে নিয়ে আমাদের বাড়ি এসো, ওকে হাতে একটা মাদুলি করে দেব। এর কিছুদিন পরে হরিপদ ভালো মতো সুস্থ হয়ে উঠল এবং লক্ষ্মীকে নিয়ে তাদের গ্রামে ফিরে গেল, এবং সেই ভূত আর কোনোদিনও তাদের গ্রামে এসে কোনো উপদ্রব করেনি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং ভিডিওটাকে অনেক অনেক পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবেন।